আয়ন ক্রোমাটোগ্রাফি, এই ধরনের ক্রোমাটোগ্রাফি সাধারণত ব্যবহার করা হয় যদি আমাদের কোথাও স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেজেরই থাকে, আয়ন থাকে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। কি বলছে, is used for separating the ions of strong acid and bases, for example chlorine, nitrite, sodium, potassium, etc. It is a special case of ion exchange chromatography। অর্থাৎ আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি যেরকম ছিল যে বিভিন্ন ধরনের আয়ন আমরা ইউজ করতাম এই হিসেবে, স্টেশনারি ফেজ হিসেবে, তো এখানেও ডিফারেন্ট টাইপের আয়ন ইউজ করা হচ্ছে, কিন্তু এখানকার আয়নটা হচ্ছে কিরকম, একটু বিশেষ ধরনের, বিশেষ করে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের গুলো। তো সব ধরনের আয়ন এখানে আমরা ব্যবহার করতে পারবো না। এরপর হচ্ছে দেখো বায়োঅ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি। এখানে কি বলতেছে, this chromatographic process relies on the property of biologically active substances to form stable, specific and reversible complexes। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ক্রোমাটোগ্রাফিক প্রসেসটা আমাদের বায়োলজিক্যাল মলিকুল নিয়ে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এটা কোথায় কাজ করতে পারি, দেখো যদি আমাদের স্টেবল একটা স্পেসিফিক এবং রিভার্সেবল একটা কমপ্লেক্স তৈরি করতে হয়, যে আমরা এমন একটা কমপ্লেক্স তৈরি করব যে কমপ্লেক্সটা আমাদের বায়োলজিক্যাল ফ্লুইড বা বায়োলজিক্যাল মলিকুল দিয়ে তৈরি হবে এবং সেটা থাকবে স্টেবল একটা কমপ্লেক্স, যেই কমপ্লেক্সটা পরবর্তীতে আমরা রিভার্স করতে পারবো, অর্থাৎ সহজে এটা ব্রেকডাউন করে আবার আগের মলিকুল এবং আয়ন যেটা আছে সেটাতে কনভার্ট করা যাবে। ঠিক আছে, the formation of these complexes involves the participation of common molecular forces such as the van der Waals interactions, electrostatic interactions, dipole-dipole interaction, hydrophobic interaction and the hydrogen bond। তো এই কমপ্লেক্স গুলো যে তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা একটা মলিকুলের সাথে বায়োলজিক্যাল মলিকুলের একটা কমপ্লেক্স তৈরি করতেছি, তো সেই কমপ্লেক্স গুলো তৈরি হবে জেনারেলি কিছু বন্ডের মাধ্যমে, নন স্পেসিফিক বন্ড, বিশেষ করে ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আছে বা ডাইপোল ইন্টারাকশন আছে বা হাইড্রোজেন বন্ড, এগুলো যখন ক্রিয়েট হবে দুটির মধ্যে, তখনই বায়োঅ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি গুলো আমরা ইউজ করতে পারবো। An efficient biospecific bond is formed by a simultaneous and concerted action of several of these forces in the complementary binding sites। তো বলতেছে যে আমাদের একটা এফিশিয়েন্ট কার্যকরী এবং মলিকুলার স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট ফাংশন করতে সক্ষম এরকম একটা বন্ড আমাদের তৈরি হবে কিসের মাধ্যমে, যদি আমাদের এই বাইন্ডিং সাইটগুলোর সাথে একটা কমপ্লিমেন্টারি একটা তৈরি হয় আর কি, ফোর্স তৈরি হয়। তো এখানে দেখো কিছু বাইন্ডিং এর অপশন দেওয়া আছে। এক নম্বর হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি। আমরা যে অ্যান্টিজেন গুলো কি, যে যখন বাইরে থেকে কোনো ধরনের প্যাথোজেনিক সাবস্টেন্স, সেটা হতে পারে ব্যাকটেরিয়াল স্পোর বা কোনো মাইক্রোবস, তো সেগুলো যখন আসবে তখন বডি তার এগেইনস্টে একটা মলিকুল ফর্ম করবে, স্পেশালি প্রোটিন ইন নেচার, সেগুলো বলতেছে অ্যান্টিবডি। সাধারণত বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি গুলো তৈরি হয়। তো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ক্ষেত্রে আমাদের এই ধরনের ইন্টারাকশন হওয়া সম্ভব। এরপর হচ্ছে এনজাইম ইনহিবিটর। ঠিক আছে, এনজাইমের ক্ষেত্রে এনজাইম কাজ করার জন্য আমাদের একটা প্রোটিন সাবস্ট্রেট লাগে। তো যদি আমরা এনজাইমকে ইনহিবিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু ইনহিবিটর মলিকুল অ্যাড হবে। হরমোনের সাথে ক্যারিয়ার মলিকুল এরকম বাইন্ড করতে পারে। Highly specific biochemical interaction is the basis of separation. Stationary phase contains specific groups of molecules which can only absorb the sample, as in antigen antibody reaction। বলতেছে যে আমাদের এখানে বায়োমলিকুলার রিঅ্যাকশন গুলো খুব বেশি স্পেসিফিক হবে, অর্থাৎ যে ধরনের আমরা অ্যান্টিবডি চাচ্ছি সে শুধু ওই অ্যান্টিজেনের সাথে সে বাইন্ড করবে, অন্য কারোর সাথে সে বাইন্ড করবে না। যার ফলে আমরা যদি সেপারেশন করতে চাই তাহলে এটা ইজিলি সেপারেট করা যাবে, যে অ্যান্টিবডি গুলো নির্দিষ্ট একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতেছে, বাকিগুলোর সাথে বাইন্ড করতেছে না বলে বাইন্ডেড বা বাউন্ড যেটা আছে এটাকে আমরা ইজিলি সেখান থেকে সরিয়ে ফেলতে পারবো। এরপরে যেটা আসলো, দেখো আমাদের একটা অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল দেয়া আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের এক্সাম্পল। তো এখানে আমাদের নর্মাল হচ্ছে এই গোলাকার যেগুলো দেয়া আছে, পয়েন্ট গুলো দেয়া আছে, এগুলো হচ্ছে আমাদের বিট বা আমাদের স্টেশনারি ফেজ হিসেবে আমরা এগুলো ব্যবহার করছি। তো এখন এগুলা বাইন্ড করে দিলাম কার সাথে, অ্যান্টিজেনের সাথে, কিছু স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে আমরা এগুলোকে বাইন্ড করে দিলাম। ঠিক আছে, তো বাইন্ডেড অবস্থায় তারা কি আছে, এখানে স্টেশনারি ফেজ হিসেবে তারা এখানে অবস্থান করতেছে। এরপরে দেখো কি হচ্ছে, এখানে আমরা কি করবো, অ্যানিমাল সেরাম আমরা অ্যাড করে দেবো, যেখানে আমাদের কি আছে, অ্যান্টিজেন এক্স এর মাধ্যমে যেটা ইমিউনাইজড করা আছে। ইমিউনাইজড করা মানে যেখানে আমরা অ্যান্টিজেন দেওয়া হয়েছে এবং সেই অ্যান্টিজেন দেওয়ার ফলে সেখানে অটোমেটিক বা আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, এরকম অবস্থায়। তো যখন এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি তারা পরস্পর কাছাকাছি আসবে, তখন কিন্তু
অ্যান্টিজেন আর অ্যান্টিবডি বাইন্ড করবে, ঠিক আছে। এরপর আমরা কি করবো, এটাকে আমরা ওয়াশ করবো, ওয়াশ অ্যাওয়ে সেরাম উইথ আনবাউন্ড অ্যান্টিবডিজ। পরবর্তীতে আমরা যদি এখানে ওয়াশ করে ফেলি কোনো সলভেন্ট ইউজ করে, তাহলে কি হবে, যে অ্যান্টিবডি গুলো বাইন্ড করতে পারে নাই তারা কি করবে, এখান থেকে ওয়াশ আউট হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। যখন ওয়াশ আউট হয়ে যাবে তখন কি হবে, যে শুধুমাত্র বাইন্ডেড বা বাউন্ড যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি আছে তারাই শুধুমাত্র এখানে থেকে যাবে, ঠিক আছে। এরপর লিউট অ্যান্টি এক্স অ্যান্টিবডিজ এর পরবর্তীতে আমরা কি করবো, জাস্ট অ্যান্টিবডি গুলোকে সরানোর জন্য ভিন্ন একটা কেমিক্যাল বা ভিন্ন একটা মলিকুল ইউজ করবো। তখন কি করবে, তারা এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন বা এই বন্ডটাকে ভেঙে পিওর যে অ্যান্টিবডি সেগুলোকে তারা বের করে দিবে। তাহলে কি দাঁড়ালো, যে ফার্স্ট আমরা এই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাউন্ড অবস্থায় রাখলাম, পরবর্তীতে এটাকে আমরা সরানোর জন্য জাস্ট একটা অতিরিক্ত কেমিক্যাল ইউজ করলাম, সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডিকে ওয়াশ করে নিয়ে গেল। সুতরাং এখানে শুধুমাত্র পিওর অ্যান্টিবডিটা আমরা পাচ্ছি, আর অ্যান্টিজেনটা তো ওই সাথে বিডির সাথে অ্যাটাচড অবস্থায় আগে থেকেই আছে। এরপর দেখো আইসোক্রেটিক ফ্লো অ্যান্ড গ্রেডিয়েন্ট ইলিউশন, দুই জিনিস, একটা হচ্ছে আইসোক্রেটিক, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের মোবাইল ফেজের কম্পোজিশনের উপর। তো মোবাইল ফেজের কম্পোজিশন সেটা যদি ফিক্সড থাকে তাহলে সেটাকে আমরা বলবো আইসোক্রেটিক ফ্লো, আর গ্রেডিয়েন্ট হচ্ছে যখন আমাদের মোবাইল ফেজের এটা এই কম্পোজিশনটা চেঞ্জ হবে টাইম টু টাইম, তখন সেটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট ইলিউশন। With regard to the mobile phase, a composition that remains constant throughout the procedure is termed isocratic, ঠিক আছে। তো এটাই বলতেছে যে আমাদের মোবাইল ফেজটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো isocratic flow, ঠিক আছে। Gradient dilution is a separation technique where the mobile phase changes its composition during separation process. তো বলতেছে যখন আমাদের গ্রেডিয়েন্ট ইলিউশন হবে বা পর্যায়ক্রমিক এটা হবে, তখন কি হবে, যে নিয়মিত অর্থাৎ নির্দিষ্ট রেগুলার বেসিসে এখানে আমাদের এটা চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ আমাদের যে মোবাইল ফোনের কম্পোজিশনটা নির্দিষ্ট সময় পর পর এটা চেঞ্জ হতে থাকবে। কিরকম, যেরকম হয়তো প্রথমে ছিল 5% মেথানল, 95% ওয়াটার, এরপরে 5% থেকে 10% হলো, এরপরে 20%, এভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে। এরকম আমি বলতেছি গ্রেডিয়েন্ট ইলিউশন। One example is a gradient in 20 minutes starting from 10% methanol and ending up with 30% methanol. তো এটাই বলছে যে এটা হচ্ছে আমাদের 20 মিনিটের একটা গ্রেডিয়েন্ট, যেখানে আমাদের ফার্স্টে শুরু হয়েছে 10% methanol দিয়ে, পরে শেষ হয়েছে 30% methanol আগে। Such a gradient can be increasing or decreasing. তো আমাদের এক্ষেত্রে এটা হচ্ছে ডিক্রিজিং বা ইনক্রিজিং যে কোনো ফরম্যাটেই হতে পারে, অর্থাৎ তার পার্সেন্টেজটা কমতেও পারে বাড়তেও পারে, যেরকম এখানে বাড়ছে 10% থেকে 30% বাড়ছে। The benefit of gradient illusion is that it helps speed up of illusion by allowing components that elute more quickly to come off the column under different conditions than components which are more readily retained by the column. বলতেছে আমাদের গ্রেডিয়েন্টের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে যেহেতু আমাদের নিয়মিত বেসিসে পোলারিটি চেঞ্জ হচ্ছে বা এটার প্রপার্টি চেঞ্জ হচ্ছে, এজন্য যে পোলারিটিতে বা যে প্রপার্টিতে যে মলিকিউলগুলো ইলিউট করার কথা সেগুলি ইজিলি ইলিউটেড হবে, ঠিক আছে, এবং বাকিগুলো কলামের মধ্যে রিটেইন করবে। By changing the composition of the solvent, components that are to be dissolved can be selectively more or less associated with the mobile phase. As a result, at equilibrium, they spend more time in the solvent and less in the stationary phase. Therefore, they elute faster. বলতেছে যে যেহেতু আমাদের এখানে কম্পোজিশনটা চেঞ্জ হচ্ছে সলভেন্টের, সেজন্য কম্পোনেন্ট গুলা যেগুলো রিজলভ করতেছে সেগুলো সিলেক্টিভলি আমাদের খুব দ্রুত করতেছে আর কি, হ্যাঁ, মোবাইল ফেজের সাথে সেটা রিকোয়ারমেন্টে হয়ে এটা হচ্ছে খুব কম বেশি ইকুইলিব্রিয়াম হচ্ছে আর কি, ঠিক আছে। টাইমটা সে হচ্ছে সলভেন্ট ফর্মে কম যাচ্ছে এবং হচ্ছে স্টেশনারি ফেজে সেটা হচ্ছে বেশি যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য আমাদের সে হচ্ছে স্টেশনারি ফেজে কম থাকবে এবং মোবাইল ফেজের মাধ্যমে এলিউট হবে খুব দ্রুত। আচ্ছা, এরপর দেখো আমাদের যেটা আসলো ব্যান্ড ব্রডেনিং। ব্যান্ড ব্রডেনিংটা কি? আচ্ছা, ব্যান্ড ব্রডেনিং যে টার্মটা বা যে ফেনোমেননটা সেটা হচ্ছে যে আমাদের ব্যান্ডটা আসলে কি, ব্যান্ড হচ্ছে যে যখন আমরা কলামের মধ্যে কোনো স্যাম্পল বা মিক্সচার অফ কম্পাউন্ড দেই তাহলে তারা তখন তাদের প্রপার্টিজ অনুযায়ী তারা কি করে নির্দিষ্ট জায়গাতে তারা পজিশন নেয়, অর্থাৎ কেউ আগে কেউ পরে। তো যত সূক্ষ্ম ব্যান্ড হবে তত আমাদের এটা সেপারেট করতে সুবিধা হবে, কিন্তু কোনো কোনো কারণে আমাদের এই ব্যান্ডটা অনেক বেশি ওয়াইড হয়ে যায়, তো যার ফলে আমাদের এটা ব্যান্ড ব্রডেনিং একটা প্রবলেম তৈরি করে আর কি, ঠিক আছে।
When sample molecules pass through the column, then interaction between column packing materials and components of sample occurs due to cohesion among components of sample and adhesion between sample components and stationary phase particles. তো বলতেছে যখন আমাদের ইগুলা স্যাম্পল গুলা কলামের মধ্যে পাস করে তখন এদের যে ইগুলা আছে স্যাম্পল মলিকুল এবং আমাদের স্টেশনারি ফেজের মলিকুল এদের মধ্যে কোহেশন বন্ড হয় বা কোহেশন একটা ইন্টারাকশন হয় অর্থাৎ সংযুক্তি যেটাকে বলি। ডিউ টু কোহেশন স্যাম্পল কম্পোনেন্টস স্টে লাইক ব্যান্ড অর রিং। তো স্যাম্পল গুলো কি করে তারা হচ্ছে একটা ব্যান্ডের মতো বা রিং এর মতো অবস্থায় থাকে, ঠিক আছে। As the sample components as band or ring pass downward through the column, they may diffuse and spread. তো হচ্ছে যখন আমাদের স্যাম্পল গুলা তারা মোবাইল পেজের সেই কারণে ইন্টারাকশনের কারণে বা মোবাইল পেজ রান করার কারণে নিচের দিকে নামতে থাকে, তখন কি হয় তারা হচ্ছে ডিফিউজ হয়ে যায় এবং তাদের এটা হচ্ছে ব্যান্ডটা স্প্রিড বা ছড়িয়ে যায়। দিস ইজ কল্ড ব্যান্ড ব্রডেনিং অর জোন ওয়াইডিং। তো এটাকে আমরা বলতেছি ব্যান্ড ব্রডেনিং বা আমাদের হচ্ছে রিংটাকে ওয়াইড করে দেয় বা প্রশস্ত করে দেয়। দিস ইজ এ টিপিক্যাল প্রবলেম ইন ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে আমাদের একটা নর্মাল প্রবলেম ক্রোমাটোগ্রাফিতে হয়। there are four causes of band broadening। তো চার ধরনের আসলে প্রবলেম বা চার ধরনের আছে আর কি কারণ আছে যার মাধ্যমে ব্যান্ড ব্রডেনিং হয়, তারা কি কি দেখো। নাম্বার ওয়ান হচ্ছে এডি ডিফিউশন, ফ্লো ডিস্ট্রিবিউশন, ডিফিউশন অফ স্যাম্পল মলিকুলস ইন দ্য মোবাইল ফেজ, মাস ট্রান্সফার এবং মোবাইল স্ট্যাগনেন্ট মোবাইল অ্যান্ড স্টেশনারি ফেজ। দেখো আমরা প্রত্যেকটা ডিপেন্ডেন্ট করি। ফার্স্ট হচ্ছে এডি ডিফিউশন। এডি ডিফিউশন, the column is packed with small stationary phase particles. The mobile phase pass through the stationary phase particles and transport the sample molecules with it। তো বলতেছে আমাদের কলামটা খুব ছোট ছোট স্টেশনারি ফেজ মলিকুল দ্বারা থাকে আর কি প্যাকড থাকে। তো মোবাইল ফেজটা যখন পাস করতে থাকে তখন কি হয় যে এই স্টেশনারি ফেজের সাথে এবং এটা হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকে স্যাম্পল মলিকুল গুলাকে, ঠিক আছে। যার ফলে এটা ইজিলি এটাকে নিয়ে যায় সাথে করে। Some molecules are fortunate and leave the column before most others by traveling almost straight the line path, ঠিক আছে। অর্থাৎ কিছু কিছু মলিকুল তারা এরকম বাঁকা ভাবে না যায়, সোজা ভাবে যায়, যার ফলে তারা অন্যান্য মলিকুলের চেয়ে আগায় যায়। Other sample molecules undergo several diversions along the way। কিন্তু অন্যান্যগুলো কি করে তারা বিভিন্ন পথে যায়, যার ফলে তাদের সময়টা বেশি লাগে। তো এই জন্য আমাদের এই ডিফিউশনটা হয়। দেখো এখানে আমাদের রেমেডি বা ডিফিউশন হলে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্যাকিং ম্যাটেরিয়ালটা আমাদের এমন হতে হবে যেন সাইজ ডিস্ট্রিবিউশনটা খুব কম হয়, অর্থাৎ একই সাইজের যেন হয় এগুলো স্টেশনারি ফেজের পার্টিকেল গুলো, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এরপর দেখো সেকেন্ড কজ যেটা ছিল ফ্লো ডিস্ট্রিবিউশন। The mobile phase passes in a laminar flow between the stationary phase particles, ঠিক আছে। তো বলতেছে মোবাইল ফেজটা আমাদের ল্যামিনার ফ্লোতে যাবে যখন আমাদের স্টেশনারি ফেজতে যাবে। The flow is faster in the channel center than it is the near edge of the particle, ঠিক আছে। তো বলতেছে যে যখন আমরা একটা কলামের মধ্যে দিয়ে ফ্লো এগুলো করবে আর কি পার্টিকেল ফ্লো করবে, তখন সেখানে কি হবে যদি আমাদের প্রান্তে একই প্রান্তে যদি আমাদের থাকে পার্টিকেল গুলো থাকে, তারা কিন্তু খুব দ্রুত যেতে পারবে না, কারণ এখানে হচ্ছে তাদের বাধা থাকবে হচ্ছে কলামের গায়ের সাথে। এজন্য দুই প্রান্তের গুলো একটু আস্তে আস্তে যাবে, স্লো যাবে, কিন্তু মাঝের গুলো কিন্তু খুব দ্রুত পাস করতে থাকবে, যার ফলে আমাদের এখানে ডিস্ট্রিবিউশনটা বেশি হয়ে যাবে, অর্থাৎ ব্যান্ডটা এখানে ব্রড হয়ে যাবে ফ্লো ডিস্ট্রিবিউশনের কারণে, ঠিক আছে। রেমেডিটা কি দেখো, মোবাইল ফেজ ভেলোসিটি শুড বি সিলেক্টেড সো দ্যাট লঙ্গিটিউডিনাল ডিফিউশন হ্যাজ নো অ্যাডভার্স ইফেক্ট। আমাদের মোবাইল ফেজের হিটা ফ্লোটা এমন ভাবে কন্ট্রোল করতে হবে যেন এটা আসলে কোনো ইফেক্ট করতে না পারে। থার্ড কজ কি বলছে, থার্ড কজ স্যাম্পল মলিকুল ডিফিউশন ইন দ্য মোবাইল ফেজ। অনেক সময় স্যাম্পল মলিকুলটা মোবাইল ফেজের সাথে ডিফিউজ হয়ে যায়, ফলে মোবাইল ফেজের সাথে সাথে সে নামতে থাকে। It is also called longitudinal diffusion effect. Sample molecules spread out in the solvent without any external influence। তো বাইরের কোনো ইনফ্লুয়েন্স ছাড়া এরা মোবাইল ফেজের সাথে মিক্সড হয়ে যায় এবং তারা মোবাইল ফেজের সাথে নামতে থাকে, যেরকম সুগার বা সল্ট এরা ওয়াটারের সাথে ইজিলি ডিজলভ হয়ে যায়। The longitudinal diffusion has a harmful effect if small stationary phase particles, যদি আমাদের এখানে পার্টিকেল সাইজ অনেক কম থাকে, মোবাইল ফেজটা ভেলোসিটি অনেক কম থাকে এবং স্যাম্পল ডিফিউশন কোএফিসিয়েন্টটা অনেক বেশি থাকে, ঠিক আছে।
দেখো এখানে আমাদের রেমেডিটা কি হবে, স্মল পার্টিকলস অর দোজ উইথ এ থিন পোরাস সারফেস লেয়ার শুড বি ইউজড অ্যাজ দ্য স্টেশনারি ফেজ। আমাদের খুব ছোট ছোট মলিকুল বা পার্টিকেল ইউজ করতে হবে। এরপর আসলে আমাদের দেখো মাস ট্রান্সফার বিটুইন মোবাইল, স্ট্যাগন্যান্ট মোবাইল অ্যান্ড স্টেশনারি ফেজ। এখানে তিনটা লেয়ারের কথা বলছে, একটা হচ্ছে আমাদের মোবাইল ফেজ, একটা হচ্ছে স্ট্যাগন্যান্ট মোবাইল ফেজ এবং একটা হচ্ছে স্টেশনারি ফেজ। ঠিক আছে। আচ্ছা, pore structure of a stationary phase particle shows that the channels are both narrow and wide. Some channels pass to the whole of the particle while others are closed up, halfway open and then closed. বলতেছে আমাদের কিছু কিছু পোর তৈরি হয় বা একটা চ্যানেল তৈরি হয়, যেসব চ্যানেল হচ্ছে পুরোপুরি ওপেন থাকে, অনেক লম্বা পরিমাণ থাকে, কিছু কিছু চ্যানেল থাকে অল্প পরিমাণ, অর্থাৎ অর্ধেক পর্যন্ত যায় তারপরে বন্ধ হয়ে যায়। halfway open pores are filled with mobile phase and are stagnated। তা বলতেছে যেগুলো অর্ধেক পূর্ণ আছে আর কি, হ্যাঁ পোর আছে, সেগুলো কি করবে মোবাইল ফেজ দ্বারা ফিল্ড আপ থাকে এবং তারা স্ট্যাগনেটেড বলে। The recovery process may occur in two ways। তো এটা রিকভারি দুই ধরনের হতে পারে। The molecules may diffuse back to the mobile flux phase। তো এই মোবাইলটা মলিকুল গুলো আবার কোথায় আসতে পারে, মোবাইল ফেজে ফিরে আসতে পারে। It depends on the size of pores and viscosity of the solvent used। তো এটা ডিপেন্ড করতেছে আমাদের পোরের সাইজের উপরে এবং হচ্ছে সলভেন্ট যেটা ইউজ করছে সেটা ভিসকসিটির উপরে। The molecules may interact with the stationary phase and is adsorbed and then after some time dissolved। মলিকুলটা অনেক সময় স্টেশনারি ফেজের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং এটা অনেক সময় অ্যাডসর্ব করে এবং মাঝে মাঝে ডিসলভও হতে পারে। হেন্স মাস ট্রান্সফার টেক্স প্লেস। তো এখানে আমাদের মাস ট্রান্সফারটা হতে পারে। ইন বোথ কেসেস ব্যান্ড ব্রডেনিং ডিক্রিজ উইথ ইনক্রিজিং মোবাইল ফেজ ফ্লো ভেলোসিটি। তবে বলতেছে দুই ক্ষেত্রে আমাদের কি হবে, যে আমাদের মোবাইল ফেজ ফ্লো ভেলোসিটি যদি বাড়ায় তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রডেনিংটা কমে যাবে। These effects can be overcome by third and fourth principle। তো এখানে আমরা তৃতীয় এবং চতুর্থ নিয়মের মধ্যে এটা করতে পারি। রেমেডিটা কি দেখো, লো ভিসকসিটি সলভেন্ট শুড বি ইউজড। তো আমাদের এখানে অবশ্যই কম ভিসকসিটি এটা করতে হবে। তো এখানে দেখো একটা ফিগার দেয়া আছে, ফিগারটাতে মোটামুটি এর ব্যাখ্যা দেয়া আছে যে কিভাবে আমাদের এই মাস ট্রান্সফারটা হয়। যে একটা স্টেশনারি পোজ পার্টিকুলার মধ্যে যে পুরোপুরি থাকে আর কি, যে কিছু থাকে যে আমাদের পুরোটা ওপেন, হ্যাঁ এখান থেকে যাচ্ছে পুরোটা ওপেন আছে, আর কিছু কিছু থাকে যে হাফ ওয়ে ফিল্ড। তো এখানে কিছু মলিকুল গিয়ে আটকে যায়, সে কিন্তু আর বের হতে পারতেছে না, আবার কিছু কিছু মলিকুল পুরোটা সে যেতে পারতেছে। এইভাবে দুই ধরনের মলিকুল তৈরি হয়, যে যারা হচ্ছে কিছু আটকে যায়, আবার কিছু কিছু হচ্ছে ইজিলি বের হইতে পারে। যেমন তোমার এখানে দেখানো আছে ইনার্ট কোর দেয়া আছে একটি পোলার সারফেস। দেখো আমাদের এসপিএলসি এর অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় আছে। এসপিএলসি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাপ্লাইড অ্যানালিটিক্যাল সেপারেশন টেকনিকস। তো এটা হচ্ছে অনেক কমনলি ইউজড একটা মানে সেপারেশন টেকনিক, যার মাধ্যমে আমরা মিক্সচার অফ কম্পাউন্ড থেকে আমাদের সিঙ্গেল মলিকুল গুলোকে আমরা সেপারেট করতে পারি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি দেখো, ট্যাবলেট ডিসোলিউশন অফ ফার্মাসিউটিক্যাল ডোজেস, অর্থাৎ ট্যাবলেট ডিসোলিউট করতে আমরা হেল্প করতে পারি। শেলফ লাইফ ডিটারমিনেশন অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, আইডেন্টিফিকেশন অফ কাউন্টারফেট ড্রাগ প্রোডাক্টস, ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। তো এইসব ক্ষেত্রে আমরা এই স্পেল সেটটা ইউজ করতে পারি। এনভায়রনমেন্টের ক্ষেত্রে ফেনলস ইন ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে ফেনল আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। আইডেন্টিফিকেশন অফ ডাইফেনহাইড্রামিন ইন সেডিমেন্ট স্যাম্পলস, বায়োমনিটরিং অফ poly pH pollution in high altitude mountain lakes through analysis of fish bile, intrusion in coastal water, the sewage source, toxicity of tetracycline and tetracycline degradation products to environmentally relevant bacteria, assessment of TNT toxicity in sediment। তো এইসব ক্ষেত্রে আমরা অর্থাৎ সহজ কথায় কোনো একটা স্যাম্পল থেকে যদি আমরা তার স্পেসিফিক কম্পাউন্ডের স্ট্রাকচার বের করতে চাই তাহলে আমরা এই এসপিএলসিটা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের যেটা আসলো দেখো, আরো কিছু সেক্টর আমরা ব্যবহার করতে পারি, যেরকম ফরেনসিকের ক্ষেত্রে। ফরেনসিকে কি ঘটনা ঘটে, a mobile SPLC apparatus transporters on site identification and quantification of the drug ecstasy। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে যদি আমাদের কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়েছে কিনা তাহলে সেক্ষেত্রে আমরা এসপিএলসি তে তার প্লাজমা লেভেল চেক করতে পারি। আইডেন্টিফিকেশন অফ অ্যানাবলিক স্টেরয়েডস ইন সেরাম, ইউরিন, সুয়েট এন্ড হেয়ার। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে অলিম্পিক অ্যাথলেটসদের জন্য তাদের
তারা অনেক সময় স্টেরয়েড ইউজ করে থাকে। তো এক্ষেত্রে আমাদের কোনো ধরনের স্টেরয়েড তারা ইউজ করছে কিনা তাদের সেরাম, ইউরিন বা ঘাম বা রক্ত থেকে আমরা ব্যবহার চেক করতে পারি। Forensic analysis of textile dyes, determination of cocaine and metabolites in meconium, simultaneous contribution of psychotherapeutic drugs in human plasma. তো আমরা যে কোনো সময় কারো প্লাজমাতে আসলে কোনো আছে কিনা, সাইকোথেরাপি ড্রাগ অর্থাৎ অ্যাডিক্টেড ড্রাগ আছে কিনা সেগুলো আমরা চেক করতে পারি। ক্লিনিক্যালের ক্ষেত্রে কি আছে, কন্ট্রিবিউশন অফ ডিইটি ইন হিউম্যান ইউরিন, analysis of antibiotics, increased urinary excretion of aquaporin 2 in patients with liver cirrhosis. aquaporin 2 হচ্ছে একটা আমাদের লিভার ইন্ডিকেটর, যার মাধ্যমে আমাদের কি হয় যে সহজে একটা চ্যানেল আর কি, চ্যানেল প্রোটিন। তো লিভার সিরোসিস রোগীদের ক্ষেত্রে এটা আমাদের একটা বায়োমার্কার, তো এটা আমরা চেক করতে পারি। ডিটেকশন অফ এন্ডোজিনাস নিউরোপেপটাইডস ইন ব্রেন এক্সট্রাসেলুলার ফ্লুইডস, তো কোনো ধরনের নিউরোপেপটাইড যদি থাকে বডিতে সেটা আমরা চেক করতে পারি, ডিটারমাইন করতে পারি। Food and flavor, ensuring soft drink consistency and quality, analysis of vicinal ডাইকিটোনস in beer, ঠিক আছে, কোনো ধরনের ডাইকিটোন আছে কিনা বিয়ারের মধ্যে, বা সুগার অ্যানালিসিস, ফ্রুট জুস, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেটাকে আমরা পিএইচ বলে থাকি, এটা খুব বেশি কার্সিনোজেনিক আর কি, হ্যাঁ। তো এক্ষেত্রে আমাদের কোনো ভেজিটেবল বা ফ্রুটের মধ্যে সেটা আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। ট্রেস অ্যানালিসিস অফ মিলিটারি হাই এক্সপ্লোসিভ ইন এগ্রিকালচারাল ক্রপস, স্টেবিলিটি অফ স্পার্টাম ইন দ্য প্রেজেন্স অফ গ্লুকোজ অ্যান্ড ভ্যানিলিন। তো এই ধরনের জিনিসগুলো আমরা অর্থাৎ ফুড আর ফ্লেভারের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের এসপিএলসি সম্পর্কে ডিটেলস ছিল আর কি। তো এটাই আমাদের আপাতত শেষ। তো আমাদের সিলেবাসটা মোটামুটি শেষের দিকে, এসপিএলসি চ্যাপ্টারটা আজকে এখানে শেষ।